পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 1971 সালের অমীমাংসিত ইস্যু আগে 2 বার সমাধান হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ইসহাক দার বলেন, 1974 সালে ত্রিপক্ষীয় চুক্তি ও 2002 সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে এর সমাধান হয়। এদিকে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষিক বৈঠকে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জুবাইর রহমানের রিপোর্ট। সকাল 10টায় শুরু হয়ে প্রায় 2 ঘণ্টা ধরে চলে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী এবং একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তৌহিদ দারের এই বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নানা পর্যায়ে 2 দেশের লোকজনের চলাচল সুগম করা সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে 2 দেশের সরকারি ও কূটনীতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। বৈঠকে 71-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং সম্পদ ফেরতের বিষয়ে আলোচনায় ওঠে বলে জানা গেছে। এ বিষয়ে কথা বলেন সফররত মন্ত্রী ইসহাক দার। দাবি করেন এই বিষয়গুলি 2 বার সমাধান হয়ে গেছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. And after that, General Musharraf came here, and in a very open and candid manner, he actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have a bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice. শনিবার 2 দিনের সফরে ঢাকা আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এদেশের জনগণের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। শনিবার রাতে গুলশানে পাকিস্তান হাউজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বক্তব্যে ইসহাক দার বলেন, 2 দেশের সম্পর্ক শতাব্দী প্রাচীন ঐতিহ্য, ইসলামী সংস্কৃতি, সামাজিক রাজনীতি ও ঐতিহাসিক অভিব্যক্তির ভিত্তিতে গড়ে উঠেছে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বুদ্ধিজীবী ও থিঙ্ক ট্যাঙ্কের সদস্য, ক্রীড়াবিদ, শিল্পী, সাংবাদিক, অবসরপ্রাপ্ত এবং বিভিন্ন স্তরের অতিথিরা অংশ নেন। Where youth from Karachi to Chittagong, Quetta to Rajshahi, Peshawar to Sylhet, and Lahore to Dhaka join hands to face these challenges and realize their shared dreams. সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি আপত্তি প্রতিবেদনের শুনানিতে এক অংশে কথা বলেন সিইসি। বেলা 12টা থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হওয়া এই শুনানিতে আছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব আক্তার আহমেদ। 4 দিনের শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের 18টি আসনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। আমাদের আইন অনুযায়ী একটা বিধান আছে, এই যে খসড়া পাবলিশ করার পরে, প্রকাশ করার পরে যদি কারো কোনো বক্তব্য থাকে এটার জন্য একটা শুনানির ব্যবস্থা করার একটা বিধান আমাদের আইনে আছে। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি শুনানি চলাকালে নির্বাচন কমিশনে 2 পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে শুনানি চলাকালে এই ঘটনা ঘটে। এ সময় রাজনৈতিক দলের স্থানীয় নেতা এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আপনার অনুমতি নিয়ে শুনানি স্থগিত করছি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম খুনসহ নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 26 অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও 2 মাস সময় চেয়েছেন। শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে 4 দফায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। জবানবন্দিকালে উনি আরেকটি ভিডিও চিত্র প্রদর্শন করেছেন, যেটা আল জাজিরার একটা ডকুমেন্টারি, যেটা আপনারা সকলেই দেখেছেন, যাতে দেখা যাচ্ছে এই রিপোর্টের ব্যাপারে, অর্থাৎ এই রিপোর্ট প্রদানের ব্যাপারে যে সরকারের চাপ ছিল, সেই বিষয়টি নিয়ে সালমান এফ রহমান এবং তৎকালীন আইজিপি সাহেবের মধ্যে একটা কথোপকথন হয়েছে। সেই বর্ণনাটা এই ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে। দুর্ভিক্ষ এলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা 2-1 জায়গায় হাঁস খেতে পারলেও জনগণ পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের পক্ষ থেকে রিকশা ও ভ্যানগাড়ি চালকদের মাঝে বৃষ্টির পোশাক বিতরণ অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। 5 আগস্টের পর যে অর্জন এসেছে তা ধরে রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ছোটখাটো বিষয়ে মতানৈক্য তৈরি করে 15-16 বছরের দুর্বিষহ দিন যেন ফিরে না আসে। হাসিনার পরিবারের রাজত্বের পুনরাবৃত্তি হতে না দিতে চাইলে সব দলের ভেতরের ঐক্য থাকা দরকার বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সরকার যদি অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে নির্বাচন হুমকির মধ্যে পড়বে বলেও মন্তব্য করেন রিজভী। গণতন্ত্রের স্বার্থে, দেশের রাষ্ট্রের স্বার্থে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে, সেটা তাদের দায়িত্ব। কিন্তু আগেই আমাকে এটা দিতে হবে, আগেই মানতে হবে। হ্যাঁ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি, সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন, আইনীকরণ করবেন, আইনে পাস করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেছেন, দেশে দক্ষ প্রকৌশলী না থাকায় বাহির থেকে লোক এসে সড়ক রেলপথ বানিয়ে দিয়ে যায়, অথচ দেশের বুয়েট থেকে প্রতি বছর হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হয়। এটা অনেক লজ্জার বিষয়। সুতরাং বিদেশিদের উপর নির্ভরতা কমিয়ে দেশে দক্ষ প্রকৌশলী তৈরির চেষ্টা করতে হবে। সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের 18 কিলোমিটার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সেতু মন্ত্রণালয়ে একটি মাল্টি মডেল ট্রান্সপ্লান্ট প্ল্যান হাতে নিয়েছে, যেখানে সব পথকে সরকার একত্র করে দেখবে। সড়ক, রেল, নৌপথ যেখানে যেটি উপযুক্ত সেখানে সেটি গুরুত্ব দেওয়া হবে। ভূমি অধিগ্রহণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া, এখন থেকে বেরিয়ে অন্যান্য ট্রান্সপোর্টে গুরুত্ব দিতে হবে। ভূমি অধিগ্রহণ এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং একটা অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। তো এই জন্য আমাদের এই সড়কের যে থেকে আমরা এই বুভুক্ষা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা অন্যান্য মোড অফ ট্রান্সপোর্টেশনের উপরে আমাদেরকে জোর দিতে হবে। এখনই স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ চায় না বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা বলেন, উদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠনগুলো এলডিসি থেকে উত্তরণকে দৃঢ়ভাবে সমর্থন করে, তবে সফল ও টেকসই উন্নয়নের জন্য 3 থেকে 5 বছরের অতিরিক্ত সময় প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। যদি সরকারের সাথে বসে থাকি তাহলে আজকে আপনাদের সাথে বসার কোনো কারণ নাই।
কেননা আমরা এইটাই সরকার আজকে যেটা আপনাদের কাছে দিলাম, এটাই আমরা সরকারের কাছে দিচ্ছি অ্যাজ আওয়ার জয়েন্ট স্টেটমেন্ট। আমরা এবং সরকারের সাথে আমরা অবশ্যই বসবো, সবার সাথে আলাপ আলোচনা হবে এবং সরকারই করবে। এটা তো মানে প্রাইভেট সেক্টর করতে পারবে না, সব কিছু সরকারের মাধ্যমে হবে, আলোচনার মাধ্যমে হবে এবং পরের পর ইন্টারাকশনের মাধ্যমে হবে। এসব মানে না, আরসিডিপির সাথে আমাদের বসার কোনো এখতিয়ার নাই, এটা হলো সরকারের। দিনাজপুর শহর প্রথম শ্রেণীর পৌরসভা, সিটি কর্পোরেশনের সকল শর্ত পূরণ করেও আজ যেন এক অব্যবস্থাপনা শহর। শহরের প্রায় ৮০% রাস্তা ভাঙাচোরা, খানাখন্দে ভরা। একদিকে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত অটোরিকশার দৌরাত্ম্য, অন্যদিকে বেহাল সড়ক ব্যবস্থা। ফলে আজ স্থবির হয়ে পড়েছে দিনাজপুর। শহরের মানুষ হয়ে পড়েছে অসহায়, অথচ উন্নতির কোনো আলামত নেই। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। দিনাজপুর পৌরসভার আয়তন ২৬.৫ বর্গ কিলোমিটার। ১২টি ওয়ার্ডে বসবাস করে প্রায় ৪.৫ লাখ মানুষ। অথচ এ শহরের ১৮৭ কিলোমিটার সড়ক এখন প্রায় অচল। কোথাও গর্ত, কোথাও ভাঙা ইট, আবার কোথাও ময়লা পানিতে ডুবে আছে পুরো রাস্তা। প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী থেকে শুরু করে চালকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। শহরে চলছে অনিয়ন্ত্রিত প্রায় ৪০ থেকে ৫০ হাজার অটোরিকশা, অথচ সড়কের ধারণ ক্ষমতা মাত্র ৩,০০০ যানবাহন। সংখ্যার এই বিপর্যয়ই শহরের প্রতিটি মোড়ে মোড়ে তৈরি করছে অবর্ণনীয় যানজট। রাস্তা তো আমাদের ছোট হয়ে আছে, এই ছোট রাস্তার মধ্যে অজস্র গাড়ি ভরা, তার চেয়ে বেশি অটোতে প্রতিদিন মানুষের পা হাত ভাঙতেছে। দিনাজপুরের ঐতিহ্যবাহী রিকশা আজ প্রায় হারিয়ে গেছে। একসময় শহরের অলিতে গলিতে শোনা যেত রিকশার ঘণ্টাধ্বনি। আজ তার জায়গা দখল করেছে অগণিত ইজি বাইক ও অটোরিকশা। লোকাল যত রাস্তা আছে সম্পূর্ণই খারাপ, মেন রোড সেটা একটু ভালো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১ যুগ ধরে একই দুর্ভোগ পোহাচ্ছেন তারা। সরকার আসে, সরকার যায়, কিন্তু দিনাজপুর শহরের রাস্তা ও যানজটের কোনো উন্নতি হয় না। সাইকেল চালা গেলে বা গাড়ি চালা গেলে গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর বৃষ্টির দিন মনে করেন পানি তো এখানে অনেকটা জমে থাকে। রাস্তাঘাট এতই খারাপ, মানে চলাচল খুব মুশকিল হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জারের ভোগান্তি, আমাদের অটো চালকদেরও ভোগান্তি। এই বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, পৌরসভার কাজ চলমান রয়েছে। আগামী মাস খানেকের মধ্যেই বড় ধরনের কাজ শুরু হবে। ইতিমধ্যে আমরা ইভ্যালুয়েশনের কাজ চলছে। আমরা আগামী হয়তো মাস খানেকের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডারে যাব। পাশাপাশি আপনারা জানেন যে RUTDBর প্রকল্পের যদি কাজ আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা আশা করি যে দিনাজপুরের পরিবেশ, রাস্তাঘাট একেবারেই পরিবর্তন হবে সবার। তবে প্রশ্ন থেকেই যায়, কত মাস, কত বছর এই কাজ শেষ হবে, আর কতকাল অপেক্ষা করবে দিনাজপুরের মানুষ? জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ফেনীতে পলাতক মেয়র, চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের পরেও ভোগান্তি কমছে না পৌরসভা ও ইউনিয়নবাসীর। স্থানীয়দের অভিযোগ, প্রশাসক নিয়োগ দিলেও তারা ঠিকমতো আসছে না অফিসে। ইউনিয়ন পরিষদগুলো প্রতিদিন সেবা দিতে আসা গ্রাহকদের হচ্ছেন ভোগান্তির শিকার। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দেশের পট পরিবর্তনের পর জেলার সবগুলো পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পলাতক থাকায় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেয় সরকার। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা ঠিকমতো অফিস করেন না। এতে প্রতিদিন ইউনিয়ন পরিষদগুলোতে সেবা নিতে আসা লোকজন পড়েন ভোগান্তিতে। প্রতিদিন ইউনিয়ন পরিষদগুলোতে ঘুরেও সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে না পারায় ক্ষোভ জানান অনেকেই। নিয়োগকৃত প্রশাসকেরা এমন কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকায় আরও বেশি জটিলতার সৃষ্টি হচ্ছে। ওয়ারিশ সনদ বা নাগরিক সনদ বা যে কোনো হোল্ডিং করার জন্য যদি যাই, যদি সারাদিনই ওখানে বসে থাকে, তার অন্য কাজ কখন করবে সে? একটা প্রশাসনিক কর্মকর্তা সরকার নিয়োগ দিছে, কিন্তু ওনাকে সবসময় পাওয়া যায় না। চেয়ারম্যান ফাইনা গেলে উপজেলাত যান, উপজেলাত গেলে কয় উনি বাইরে গেছে। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়া পর্যন্ত এমন ভোগান্তির শঙ্কা করছেন অনেকে। দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে দায়িত্ব হস্তান্তরের দাবি স্থানীয়দের। স্থানীয় সরকার নির্বাচন না হওয়াতে যে স্থানীয় ঘাটতি যে ব্যর্থ ছিল, তাদের যে যতটুকু সম্ভাবনা ছিল, কিন্তু সেই অনুযায়ী তারা কাজ করতেছে না। ভাই বিদেশে আসছে, ওনাকে দেশে আনার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছি। বড় অফিসে আসি, চেয়ারম্যানের দায়িত্বে যে আছে ওনার কাছেও গেছি, সচিবের কাছে গেছি, গ্রাম পুলিশের কাছে গেছি, ওরা আমাদেরকে এটা সম্পূর্ণ করে দেন না। আমি আজ 1-1.5 মাস ওয়ারিশ সার্টিফিকেট জমা করাইছি, এরা ফাইল তৈরি করে রেখেছি, চেয়ারম্যান সাহেবের ফাইনা, যার কারণে মানে এটারে আমি সিগনেচার করতে পারি। আমি বারবার আসতেছি, আজও পাইনি।
দাপ্তরিক কাজের চাপে অনেক সময় পরিষদের কাজে বিঘ্ন সৃষ্টি হয়। তবে এ বিষয়ে প্রশাসকদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। ইউপি প্রশাসনিক কর্মকর্তা, যেটি আগে আমরা ইউপি সচিব এই পদটির নাম ছিল, তাদেরকে যথাযথ নির্দেশনা দিয়েছি যে সার্বক্ষণিক আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং মানুষদেরকে আশ্বস্ত করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। নাগরিকদের ভোগান্তি এড়াতে এখনই পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হল গ্রাম বাংলা 100 বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। শনিবার মানিকগঞ্জ শহরের বেউথা কালীগঙ্গা নদীতে গ্রাম বাংলা 100 বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত নৌকাবাইজ উপভোগ করতে মানিকগঞ্জের লাখো মানুষসহ দূর দূরান্ত থেকে হাজার হাজার উৎসুক জনতা কালীগঙ্গা নদীর পাড়ে ভিড় জমান। এছাড়া নৌকাবাইজ উপলক্ষে নদীর পাড়ে বিভিন্ন ধরনের খাবারের দোকান বসেছে। নৌকাবাইজে ছিপা, খাসি, পানসি, ছান্দি, খেলনা ও গইটা নৌকাসহ বিভিন্ন ধরনের 32টি নৌকা বাইচে অংশ নেয়। এরপর অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার ইয়াসমিন খাতুন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। যেখানে লোক সমাগম বেশি হবে সেই সব জায়গায় ডিপ্লয় করেছি। আমাদের সাথে পুলিশ আনসার সদস্য ছাড়াও আমাদের সেনাবাহিনীর সদস্যগণ রয়েছেন। আমরা একত্রে মিলেই কিন্তু এই আইন শৃঙ্খলার বিষয়টি এনশিওর করেছি। ইনশাআল্লাহ খুব ভালোভাবে এই নৌকা বাইচটি সম্পন্ন হবে।